আজকের ক্লাসটি নেওয়া হয়েছে ডব্লিউবিসিএস ফুল প্যাকেজ কোর্স থেকে। ডব্লিউবিসিএস ফুল প্যাকেজ কোর্স হচ্ছে ডব্লিউবিসিএস পরীক্ষার কম খরচে সেরা অনলাইন কোর্স। কারণ তোমরা এই কোর্সে 1300+ রেকর্ডেড ভিডিওস পাবে, 300+ চ্যাপ্টার এখানে কভার করা আছে। টোটাল কিন্তু তোমরা মক টেস্ট পেয়ে যাবে 950+, যেটা ডব্লিউবিসিএস পরীক্ষার কিন্তু 100% সিলেবাস কভার করা আছে এই কোর্সের মধ্যে। এবং এখানে আরও যে সমস্ত ফিচার্সগুলো দেওয়া আছে এগুলো যদি তোমরা ভালো করে যদি ফলো করো, ডব্লিউবিসিএস প্রিলিমস প্লাস মেন্স এক্সামের জন্য অন্য কিছু আর ফলো করতে হবে না। এখানে আমরা 4টে সাবস্ক্রিপশন মডেলে তোমাদেরকে এনরোলমেন্ট করানো হচ্ছে। তোমরা ডিটেলস যদি জানতে চাও অবশ্যই তোমরা কিন্তু ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটি ভালো করে ফলো করো, সেখানে কিন্তু সমস্ত ডিটেলস পেয়ে যাবে। তো চলো আজকের যে ডব্লিউবিসিএস ফুল প্যাকেজ থেকে যে ক্লাসটি নেওয়া আছে সেটা আমরা শেষ পর্যন্ত দেখে নিই। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এমএজ এডুকেশন ল্যাব। তো অলরেডি তোমরা জানো যে জেনারেল সায়েন্স ফর ডব্লিউবিসিএস এর উপরে আমাদের 1000 এমসিকিউ একটা ক্লাস চলছিল। তো সেই সিরিজের আজকে সেট নাম্বার 14 নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এখানে তোমাদের জন্য ইম্পর্টেন্ট 25টা কোয়েশ্চেন্স আছে, যেগুলো খুবই ইম্পর্টেন্ট এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে। তো সকলকে রিকোয়েস্ট করবো তোমরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা ভালো করে দেখার চেষ্টা করো, এবং যে সমস্ত প্রশ্নগুলো এখানে আলোচনা করা হচ্ছে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভালো করে মনে রাখারও চেষ্টা করবে। ক্লিয়ার? এটা কিন্তু ডব্লিউবিসিএস প্রিলিমস প্লাস মেন্স দুটোর জন্য কিন্তু খুবই এফেক্টিভ। তো চলো ক্লাসটি শুরু করা যাক। আজকে প্রথম প্রশ্ন দাও কি আছে, when nitrogenous waste accumulates in the blood which organ is not functioning? যদি নাইট্রোজেনিয়াস ওয়েস্ট যদি ব্লাডের সাথে যদি অ্যাকুমুলেট করা শুরু করে তাহলে কোন অর্গানটি ঠিক করে ফাংশনিং করছে না? এর সঠিক উত্তরে যাবে অপশন ডি, সেটা হচ্ছে কিডনি। ক্লিয়ার? একটু এক্সপ্লেনেশনে দেখে নাও। অ্যাকিউট kidney failure occurs when there is a sudden reduction in kidney functioning that result in nitrogenous waste accumulating in the blood. If untreated, uremia can cause coma and eventually death. The accumulation of nitrogenous waste is known as uremia. তো অ্যাকিউট কিডনি ফেলিয়ার এটা হচ্ছে যদি মনে করো কিডনি ঠিক করে যদি প্রপার ফাংশনিং করা বন্ধ যদি করে দেয় তাহলে তখন কিন্তু যে প্রবলেমটি হয় সেটা হচ্ছে অ্যাকিউট কিডনি ফেলিয়ার। এই সিচুয়েশনে কি হয়, নাইট্রোজেনিয়াস ওয়েস্টটা ব্লাডের সাথে কি হয় অ্যাকুমুলেট হওয়া শুরু করে। ক্লিয়ার? যদি সেটাকে যদি ট্রিটমেন্ট ঠিক টাইমে যদি ট্রিটমেন্ট যদি না করা হয় তাহলে সেটা কিন্তু ডেথ হতে পারে বা কমাতেও সেটা পরিণত হতে পারে। আর এই যে নাইট্রোজেনিয়াস ওয়েস্টটা যে অ্যাকুমুলেশন হচ্ছে এই জিনিসটাকে বলা কি ইউরেমিয়া। ক্লিয়ার? খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা। চলো নেক্সট প্রশ্ন কি আছে, এস্ট্রোজেন অ্যান্ড প্রোজেস্টেরন কন্ট্রোলস অ্যান্ড স্টিমুলেট দ্য গ্রোথ ইন ড্যাশ। দুটোই কিন্তু ফিমেল হরমোন, ঠিক আছে? তো এস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন কোন জিনিসকে স্টিমুলেট করে গ্রোথের জন্যে? সঠিক উত্তর হবে অপশন ডি, সেটা হচ্ছে ম্যামারি গ্ল্যান্ড। এটা দেখে নিয়ে তারপরে দ্য ফিমেল রিপ্রোডাক্টিভ হরমোনস এস্ট্রোজেন, প্রোজেস্টেরন অ্যান্ড প্রোল্যাক্টিন have a major impact on breast cancer and control postnatal mammary gland development. Optimal mammary growth requires both estrogen and progesterone. তো ফিমেল রিপ্রোডাক্টিভ হরমোন হচ্ছে এস্ট্রোজেন, প্রোজেস্টেরন এবং প্রোল্যাক্টিন। তিনটাই কিন্তু একটা মেজর ইম্প্যাক্ট ক্রিয়েট করে ব্রেস্ট ক্যান্সার এবং পোস্টন্যাটাল মেমোরি গ্ল্যান্ডের ডেভেলপমেন্টের জন্যে। ক্লিয়ার? আর যদি বলা হয় যে কোন জিনিসটা দরকার মেমোরি গ্ল্যান্ডকে ডেভেলপমেন্ট বা গ্রোথ করার জন্য, সেটা হচ্ছে এস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন। ক্লিয়ার? দুটোই কিন্তু ফিমেল রিপ্রোডাক্টিভ হরমোনস। চলো পরবর্তী প্রশ্ন কি আছে, which of the following is also called milk sugar? এগুলোর মধ্যে কোনটিকে বলা হয় মিল্ক সুগার? সঠিক উত্তর হবে অপশন সি, সেটা হচ্ছে ল্যাকটোজ। এক্সপ্লেনেশনটা দেখো কি আছে, ল্যাকটোজ is more commonly known as milk sugar since the disaccharide is found in milk. তো এখানে বলেছে যে ল্যাকটোজকে জেনারেলি বলা হয় কিন্তু মিল্ক সুগার, কারণ মিল্কে যে সুগারটা পাওয়া যায় বা যে ডাইস্যাকারাইডটা যেটা পাওয়া যায় সেটা কিন্তু ল্যাকটোজেও সেম জিনিসটাই পাওয়া যায়। তো সে কারণে ল্যাকটোজকে বলা হয় মিল্ক সুগার। ল্যাকটোজ ইজ কম্পোজড অফ বিটা ডি গ্যালাক্টোজ অ্যান্ড বিটা ডি গ্লুকোজ। ল্যাকটোজ এর মধ্যে কি ল্যাকটোজ কি দিয়ে তৈরি হয়, সেটা হচ্ছে বিটা ডি গ্যালাক্টোজ এবং বিটা ডি গ্লুকোজ। আর এই যে মিল্ক সুগার এই কারণে বলা হয়, যেটা বললাম যে ল্যাকটোজের মধ্যে যে ডাইস্যাকারাইডটা পাওয়া যায় সেটা কিন্তু মিল্কেও কিন্তু সেম ডাইস্যাকারাইডটাই পাওয়া যায়, সে কারণেই ল্যাকটোজকে বলা হয় মিল্ক সুগার। নেক্সট কোশ্চেন কি আছে, দ্য কালার অফ ওশেন সিমস টু বি ব্লু অ্যাজ দ্য সানলাইট
ফলস অন ইট। ওশেনের কালারটা কিন্তু জেনারেলি কি লাগে, ব্লু লাগে যখন সানলাইট তার উপরে পড়ে। সেটার রিজন কি? তো সেটার উত্তরে যাবে অপশন ডি, স্ক্যাটার। অ্যাকচুয়ালি স্ক্যাটারিং এর কারণে কিন্তু ওশেনের যে কালারটা যে ব্লু দেখি, ডিউ টু স্ক্যাটারিং, ক্লিয়ার, স্ক্যাটারিং অফ সানলাইট। The reason the ocean is blue is due to the absorption and scattering of light. The blue wavelength of light are scattered, similar to the scattering of blue light in the sky, but absorption is much larger factor than scattering for clear ocean water. তো ওশেন যে ব্লু দেখায় তার পিছনে দুটো কারণ, সেটা হচ্ছে অ্যাবজর্পশন এবং স্ক্যাটারিং অফ লাইট। তো যে ব্লু ওয়েভলেংথ, ঠিক আছে, দ্য ব্লু ওয়েভলেংথ অফ দ্য লাইট আর স্ক্যাটার। ব্লু ওয়েভলেংথ যেগুলো হচ্ছে লাইটের যে ব্লু ওয়েভলেংথ থাকে সেটা কিন্তু স্ক্যাটার হয়, সিমিলার টু দ্য স্ক্যাটারিং অফ ব্লু লাইট ইন দ্য স্কাই। সিমিলারলি ব্লু আমাদের যে আকাশটা সেটাও কিন্তু ব্লু দেখে ডিউ টু স্ক্যাটারিং। কিন্তু ওশেনের ক্ষেত্রে কি হয়, অ্যাবজর্পশনটা কিন্তু একটা বড় ফ্যাক্টর ক্রিয়েট করে স্ক্যাটারিং এর থেকেও, ক্লিয়ার। বাট অ্যাবজর্পশন ইজ আ মাচ লার্জার ফ্যাক্টর দেন স্ক্যাটারিং ফর ক্লিয়ার ওশেন ওয়াটার। তো এখানে ব্লু স্কাই যেটা আমরা দেখি সেটা হচ্ছে ডিউ টু স্ক্যাটারিং অফ ব্লু ওয়েভলেংথ, আর ওশেনের যে কালারটা সেখানেও কিন্তু স্ক্যাটারিং এবং অ্যাবজর্পশন হয়। বাট ওশেনের ক্ষেত্রে যে রিজনটা মেন সেটা হচ্ছে অ্যাবজর্পশন অফ ব্লু ওয়েভলেংথ, ক্লিয়ার। স্ক্যাটারিং থেকেও কিন্তু লার্জার ফ্যাক্টর ক্রিয়েট করে অ্যাবজর্পশনটি। তো সে কারণে ওশেন বা সি যে ওয়াটারটা দেখতে পাই আমরা ক্লিয়ার, তো সেটা হচ্ছে কিন্তু ব্লু কালারে দেখি। চলো নেক্সট কোশ্চেন কি আছে, ক্যাকটাস ইজ রেফার টু অ্যাজ ড্যাশ। ক্যাকটাস যে গাছ সেগুলোকে আমরা জেনারেলি কি বলি? সঠিক উত্তরে অপশন বি, জেরোফাইট, ক্লিয়ার। তো দেখে নিই একটু এর ব্যাপারে। ক্যাকটাস ইজ আ জেরোফাইট অ্যাজ ইট স্পেশালাইজড ইন সার্ভাইভিং ইন হট অ্যান্ড ড্রাই এনভায়রনমেন্ট। Xerophytes are plants that are adapted to survive in environment with little water, such as desert or ice, or snow-covered region in the Alps or Arctic. তো ক্যাকটাসকে জেনারেলি রেফার করা হয় জেরোফাইট, ক্লিয়ার। কারণ ক্যাকটাস হচ্ছে এমন ধরনের গাছ যারা কিন্তু হট এবং ড্রাই এনভায়রনমেন্টে তারা সার্ভাইভ করতে পারে। আর জেরোফাইট হচ্ছে সে ধরনের প্ল্যান্টসকে বলা হয় যারা খুব অল্প পরিমাণে তাদের জল লাগে সার্ভাইভের জন্য। তো যে সমস্ত গাছগুলো ডেজার্ট অথবা আইস অথবা স্নো কভার রিজনে, যেমন অ্যালপস বা আর্টিক রিজনে যেগুলো গ্রো করে, তো সেই ধরনের গাছগুলোকে বলা হয় কি, জেরোফাইট। এগুলোর মেন যে রিজন সেটা হচ্ছে কি, দে নিড বা দে রিকোয়ার লিটল ওয়াটার টু সার্ভাইভ। চলো নেক্সট কোশ্চেনটা কি আছে, এইডস ভাইরাস হ্যাজ ড্যাশ। ঠিক আছে, তো এইডস ভাইরাসের মধ্যে কি থাকে? সঠিক উত্তরে যাবে অপশন এ, সেটা হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ। সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ কিন্তু এইডস ভাইরাসের মধ্যে পাওয়া যায়। এইডস ভাইরাস হ্যাভ সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ। দ্য সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ ইজ টাইটলি বাউন্ড টু নিউক্লিওক্যাপসিড প্রোটিন। তো এইডস ভাইরাসের মধ্যে জেনারেলি যে দেখতে পাই সেটা হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ, আর এই সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ কিন্তু টাইটলি বন্ড থাকে কাদের সাথে? সেটা হচ্ছে নিউক্লিওক্যাপসিড প্রোটিনের সাথে, ক্লিয়ার। আর এইডস এর ফুল ফর্মটা তোমাদের সাথে শেয়ার করে, সেটা হচ্ছে অ্যাকোয়ার ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম, ক্লিয়ার। চলো নেক্সট কোশ্চেন কি আছে, দ্য থিওরি অফ এভলিউশন ওয়াজ পুট ফরওয়ার্ড বাই হোম। তো থিওরি অফ এভলিউশন এইটি কে ফরওয়ার্ড করেছিলেন, বা থিওরি অফ এভলিউশন কার? সঠিক উত্তর হবে অপশন এ, চার্লস ডারউইন, ক্লিয়ার। দ্য থিওরি অফ এভলিউশন ইজ আ শর্টেন্ড ফর্ম অফ দ্য টার্ম থিওরি অফ এভলিউশন বাই ন্যাচারাল সিলেকশন, which was proposed by Charles Darwin and Alfred Russel Wallace in 19th century. তো এভলিউশনের যে থিওরি বা থিওরি অফ এভলিউশন হচ্ছে শর্ট এন্ড কার? সেটা হচ্ছে থিওরি অফ এভলিউশন বাই ন্যাচারাল সিলেকশন। এটারই শর্ট ফর্ম হচ্ছে থিওরি অফ এভলিউশন। এটি কে প্রপোজ করেছিলেন বা কারা এটি প্রপোজ করেন? তারা হচ্ছে চার্লস ডারউইন এবং অ্যালফ্রেড রাসেল ওয়ালেস। দুজন মিলে কিন্তু থিওরি অফ এভলিউশন বাই ন্যাচারাল সিলেকশন তারা প্রপোজ করেছিলেন 19th সেঞ্চুরিতে, ক্লিয়ার। নেক্সট কোশ্চেনটা কি আছে, দ্য ডিজিজ ইন উইচ ব্রঙ্কিয়াল টিউবস বিকাম ন্যারো অ্যাজ আ রেজাল্ট অফ স্প্যামস অফ দ্য ব্রঙ্কিয়াল মাসল ইজ কল্ড। তো এখানের মধ্যে কোন রোগে যে ব্রঙ্কিয়ালস যে টিউবসগুলো হয় সেগুলো কিন্তু আস্তে আস্তে পাতলা বা ন্যারো হয়ে যায়, তো সেইটা কোন ধরনের ডিজিজের ক্ষেত্রে হয়? সঠিক উত্তর অপশন ডি, অ্যাস্থেমা। তো দেখে নিই ব্যাপারে, অ্যাস্থেমা ইজ অ্যান ইনফ্লেমেটরি ডিজিজ দ্যাট ক্যান এফেক্ট ইউর লাংস। অ্যাস্থেমা অ্যাটাক অকার when the lining of your bronchioles swell and the muscle around them get tight. তো অ্যাস্থেমা হচ্ছে একটা ইনফ্লেমেটরি ডিজিজ যেটা কি হয়, লাংসে এফেক্ট করে।
অ্যাস্থমা অ্যাটাক কখন হয়? যখন যে ব্রঙ্কিয়ালসের যে লাইনিংগুলো হয় সেগুলো কিন্তু সোয়েল করে বা ফুলে যায়, আর তার পাশে যে মাসলসগুলো থাকে সেগুলো কী হয় আস্তে আস্তে পাতলা বা টাইট হয়ে যায়, তো তখন কী হয় অ্যাস্থমা অ্যাটাকটি হয়। আর অ্যাস্থমা হচ্ছে একটা কী ধরনের ডিজিজ, সেটা হচ্ছে ইনফ্লেমেটরি ডিজিজ, শ্বাসকষ্ট। পরবর্তী প্রশ্ন কি আছে, উইচ অফ দ্য ফলোয়িং ইজ কল্ড ডাইজেস্টিভ ব্যাগ ইন দ্য সেল? এগুলোর মধ্যে কোনটিকে বলা হয় সেলের ডাইজেস্টিভ ব্যাগ? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, লাইজোজোমস। ক্লিয়ার? লাইজোজোমসকে বলা হয় তোমার ডাইজেস্টিভ ব্যাগ। Lysosomes are known as digestive bag and is digest every formal material in the addition worm out cell organelles. They contain powerful digestive enzymes which are capable of breaking down all organic materials. তো লাইজোজোমসকে জেনারেলি বলা হয় ডাইজেস্টিভ ব্যাগ। এগুলো কিন্তু একটা সেল অর্গানেল, সেলের মধ্যে কিন্তু লাইজোজোমস পাওয়া যায়। লাইজোজোমকে ডাইজেস্টিভ ব্যাগ বলার রিজন হচ্ছে সব কিছু কিন্তু সে ডাইজেস্ট করতে পারে, ইভেন যে সমস্ত সেলসগুলো ডেড হচ্ছে বা ওয়ার্ন আউট হচ্ছে সেগুলোও কিন্তু তারা ডাইজেস্ট করতে পারে। এই লাইজোজোমসের মধ্যে পাওয়ারফুল ডাইজেস্টিভ এনজাইমস থাকে যেগুলো কিন্তু যে কোনো অর্গানিক ম্যাটেরিয়ালসকে ব্রেকডাউন করতে সাহায্য করে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন কি আছে, which of the following is commonly known as pond silk? এগুলোর মধ্যে কোনটিকে বলা হয় পন্ড সিল্ক? সঠিক উত্তর হবে অপশন ডি, সেটা হচ্ছে স্পাইরোগাইরা। তো এটা দেখে নিয়ে ব্যাপারে, পন্ড সিল্ক ইজ দ্য কমন নেম অফ স্পাইরোগাইরা অ্যাজ ইট ইজ ভেরি স্লিমি ইন শেপ। তো স্পাইরোগাইরা কে বলা হয় কিন্তু পন্ড সিল্ক, কারণ এর যে শেপ এটা কিন্তু খুবই স্লিমি, একদম সরু। ক্লিয়ার? ইটস ফিলামেন্ট শাইন ডিউ টু দ্য প্রেজেন্স অফ মিউসিলেজ। ইট ইজ অলসো নোন এজ পন্ড সিল্ক, ওয়াটার সিল্ক, পন্ড স্কাম অর মারমেডস ট্রি as of its bright green silky appearance. এর যে ফিলামেন্টস যেগুলো থাকে, ফিলামেন্টসটা কিন্তু খুবই শাইনি, কারণ হচ্ছে ফিলামেন্টসের মধ্যে একটা জিনিস থাকে সেটাকে বলা হয় মিউসিলেজ। মিউসিলেজ থাকে এদের ফিলামেন্টসের মধ্যে, তো সে কারণে এদের যে ফিলামেন্টসগুলো খুবই শাইনি, আর সে কারণেই এগুলোকে বলা হয় কি ওয়াটার সিল্ক বা পন্ড স্কাম অথবা মারমেডস ট্রি। ডিউ টু দ্য ব্রাইট গ্রিন সিল্কি অ্যাপিয়ারেন্স, এদের যে স্ট্রাকচারটা, ঠিক আছে, এদের স্ট্রাকচারটা একদম ব্রাইট গ্রিন হয় এবং তাদের মধ্যে সিল্কি অ্যাপিয়ারেন্স থাকে, তো সে কারণে এগুলোকে বলা হয় কি পন্ড সিল্ক। নেক্সট কোশ্চেন কি আছে, which of the following angiosperm is vesselless? কোন অ্যাঞ্জিওস্পার্ম ভেসেললেস? তো কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ট্রোকরডেনড্রন। তো ট্রোকরডেনড্রন হচ্ছে এমন একটি অ্যাঞ্জিওস্পার্ম যেগুলো হচ্ছে ভেসেললেস। তো দেখে নিই এক্সপ্লেনেশনটা। ট্রোকোডেনড্রন ইজ এ জেনাস অফ ফ্লাওয়ারিং প্ল্যান্ট উইথ ওয়ান লিভিং স্পিসিস। তো ফ্লাওয়ারিং প্ল্যান্টের জেনাস হচ্ছে কি ট্রোকোডেনড্রন। Fewer than 200 species of angiosperm have the primitive feature of vessel-led wood. Less than, ঠিক আছে, 200 species of angiosperm তার থেকেও লেস তাদের একটা প্রিমিটিভ ফিচার আছে, সেটাকে বলা কি ভেসেললেস উড। ইট ইজ ভেসেললেস অ্যাঞ্জিওস্পার্ম উইথ টু এক্সেপশন। এগুলো হচ্ছে কিন্তু বা ট্রোকোডেনড্রন হচ্ছে ভেসেললেস অ্যাঞ্জিওস্পার্ম, এর দুটো এক্সেপশন আছে, একটা হচ্ছে ট্রোকোডেনড্রন এবং আরেকটি হচ্ছে টেট্রাসেন্ট্রন। All vesselless angiosperm occur in the ম্যাগনোলাইট। আর এই দুটি ছাড়া বাদ বাকি যত ভেসেললেস অ্যাঞ্জিওস্পার্ম আছে সেগুলো কিন্তু কোথায় অকার হয়, সেগুলো হচ্ছে ম্যাঙ্গোলাইটিতে এটি অকার হয়। ক্লিয়ার? বুঝা গেছে? চলো নেক্সট কোশ্চেন দেওয়া কি আছে, দ্য এরিয়া অফ হিউম্যান টাং সেন্সিটিভ টু বিটারনেস ইজ রেস্ট্রিক্টেড টু ড্যাশ। টাঙের কোন অংশতে বা টাঙের কোন পার্টে বিটারনেস টেস্টটা আমরা পাই? সঠিক উত্তর হবে অপশন বি, সেটা হচ্ছে posterior part. The bitterness can be tested at the posterior part of tongue. Bitter taste is one of 4 taste receptor of the tongue. It is used to be tough that they are situated towards the back of the tongue. তো বিটারনেস যে টেস্ট সেটা কোথায় পাই আমরা? জেনারেলি posterior part of the tongue. বিটার টেস্ট হচ্ছে চারটে যে আমাদের টেস্ট রিসেপ্টর আছে তার মধ্যে একটা হচ্ছে বিটার টেস্টের রিসেপ্টর। ক্লিয়ার? আর এটা কোথায় থাকে? জেনারেলি ব্যাকওয়ার্ড সাইডে থাকে, ব্যাক অফ দ্য টাং। নেক্সট কোশ্চেন কি আছে, পলিপ্লডি অ্যারাইজ ডিউ টু দ্য চেঞ্জ ইন ড্যাশ। তো পলিপ্লডি অ্যারাইজ হয় ডিউ টু দ্য চেঞ্জ অফ ড্যাশ। সঠিক উত্তর হবে অপশন ডি, সেটা হচ্ছে নাম্বার অফ ক্রোমোজোমস। তো নাম্বার অফ ক্রোমোজোমসের কারণে, ঠিক আছে, নাম্বার অফ ক্রোমোজোমসের চেঞ্জ হওয়ার কারণে কিন্তু কি হয়? পলিপ্লডি হয়। তো
পলিপ্লডি অকার্স ডিউ টু দ্য চেঞ্জ ইন নাম্বার অফ ক্রোমোজোমস। তো ডিউ টু দ্য চেঞ্জ ইন নাম্বার অফ ক্রোমোজোমসের কারণে কিন্তু যে জিনিসটা রাইজ করে সেটা হচ্ছে পলিপ্লডি। চলো নেক্সট কোশ্চেন কি আছে, দ্য ডিউরেশন 19 to 21 ডেজ রেফার টু ড্যাশ। 19 থেকে 21 দিন এই পিরিয়ডটাকে জেনারেলি কি বলা হয়? সঠিক উত্তর হবে অপশন সি, সেটা হচ্ছে দ্য পিরিয়ড অফ মেনস্ট্রুয়াল সাইকেল সুন আফটার মেনস্ট্রুয়েশন ডিউরিং উইচ ফার্টিলাইজেশন ইজ মোস্ট লাইকলি টু অকার। তো 19 থেকে 21 ডেজ যে পিরিয়ডটা, এটাকে বলা হয় কি, তোমার এই পিরিয়ডটা হচ্ছে কি সব থেকে বেস্ট পিরিয়ড ফার্টিলাইজেশন হবার। মেনস্ট্রুয়াল সাইকেল হওয়ার পর, ঠিক আছে, ওভা যখন সিক্রেট করে, ওভিলিউশন যখন হয়, তারপর ওভাটা ফার্টিলাইজ করার যে সময়টা হয় সেটাকে হচ্ছে 19 to 21 ডেজ। এই সময়টা হচ্ছে কিন্তু বেস্ট ফর ফার্টিলাইজেশন। ক্লিয়ার? একটু দেখে নিয়ে আপনি, দ্য মেনস্ট্রুয়াল সাইকেল ইজ আ সাইন্টিফিক টার্ম ফর সাইকোলজিক্যাল চেঞ্জেস দ্যাট অকার ইন ফার্টাইল women and other female primates for the purpose of sexual reproduction. 28 days to complete, although this does vary from person to person. It takes approx length variation between 8 and 20 days is considered as moderately irregular cycle. Variation of 21 days or more between women, shortest and longest cycle length is considered very irregular. তো মেনস্ট্রুয়াল সাইকেল সেই পিরিয়ডটা হচ্ছে কি, মেনস্ট্রুয়েশন কমপ্লিট হওয়ার পর ঠিক 28 ডেজ পর কিন্তু আবার মেনস্ট্রুয়াল সাইকেল হয়। তো এই যে ফিজিওলজিক্যাল যে চেঞ্জটা হয় প্রত্যেকটি ফার্টাইল উমেন এবং যে সমস্ত ফিমেল প্রিমিটস আছে তাদের মধ্যে সেক্সুয়াল রিপ্রোডাকশন হওয়ার জন্যে। ক্লিয়ার? একটা কমপ্লিট মেনস্ট্রুয়াল সাইকেল হয় 28 ডেজে, আর 19 থেকে 21 ডেজ যে পিরিয়ডটা সেটাকে বলা হয় কিন্তু তোমার সব থেকে বেস্ট পিরিয়ড ফর ফার্টিলাইজেশন। 14 to 15 ডেজের পর কি হয়, ওভা সিক্রেট করে ওভাম থেকে, তখন সিক্রেশন হওয়ার পর আফটার 2 to 3 ডেজ, মানে সেটা 14 to 15-এ ওভা সিক্রেট হলো, 4 থেকে 5 দিন পর 19 to 21 ডেজ যে পিরিয়ডটা সেটা হচ্ছে বেস্ট পিরিয়ড ফর ফার্টিলাইজেশন। ক্লিয়ার? বুঝা গেছে? চলো নেক্সট কোশ্চেন কি আছে, থ্যালাসেমিয়া ইজ হেরিডিটারি ডিজিজ, ইট এফেক্টস ড্যাশ। থ্যালাসেমিয়া হচ্ছে একটা হেরিডিটি ডিজিজ, কোন পার্টকে এফেক্ট করে? সঠিক উত্তর হবে অপশন সি, সেটা হচ্ছে ব্লাড। এটা দেখে নিয়ে আপনি, থ্যালাসেমিয়া ইজ অ্যান ইনহেরিটেড ব্লাড ডিসঅর্ডার দ্যাট কজেস ইয়োর বডি টু হ্যাভ লেস হিমোগ্লোবিন দেন নর্মাল। হিমোগ্লোবিন এনেবলস রেড ব্লাড সেল টু ক্যারি অক্সিজেন। তো থ্যালাসেমিয়া হচ্ছে একটা কি ইনহেরিটেড ব্লাড ডিসঅর্ডার, যেখানে কি হয় অলরেডি জন্মানোর সময় থেকেই কিন্তু হিমোগ্লোবিন কিন্তু নর্মালের তুলনায় অনেকটাই কম হয়। হিমোগ্লোবিন এনেবলস রেড ব্লাড সেল টু ক্যারি অক্সিজেন। হিমোগ্লোবিনের কাজ কি হচ্ছে, রেড ব্লাড সেলের থেকে অক্সিজেনকে ক্যারি করার কাজ হচ্ছে হিমোগ্লোবিন। আর যে সমস্ত থ্যালাসেমিয়া পেশেন্ট হয় বা একটা তাদের কি হয়, হিমোগ্লোবিন বরাবর কিন্তু কম থাকে ব্লাডের মধ্যে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনটা কি আছে, দ্য টলেস্ট প্ল্যান্ট ইন দ্য ওয়ার্ল্ড ইজ ড্যাশ। সারা পৃথিবীতে সব থেকে লম্বা গাছ কোনটি? সঠিক উত্তর হবে অপশন সি, ইউক্যালিপটাস। এটা দেখে নিয়ে আপনি, ইউক্যালিপটাস রেগেন্স ইজ দ্য টলেস্ট অফ অল ফ্লাওয়ারিং প্ল্যান্ট অ্যান্ড পসিবলি দ্য টলেস্ট অফ অল প্ল্যান্ট, অলদো নো লিভিং স্পেসিমেন্স ক্যান মেক দ্যাট ক্লেম। দ্য টলেস্ট মেজর লিভিং স্পেসিমেন নেমড সেঞ্চুরিয়ান স্ট্যান্ড 101 মিটার ইন তাসমানিয়া। তো ইউক্যালিপটাস রিজন হচ্ছে সব থেকে টলেস্ট ফ্লাওয়ারিং প্ল্যান্ট, ঠিক আছে, নট অনলি ফ্লাওয়ারিং প্ল্যান্ট বা সব থেকে গাছের মধ্যে যদি আমি কনসিডার করি সব থেকে টলেস্ট সেটা হচ্ছে কিন্তু ইউক্যালিপটাস। ক্লিয়ার? আর আজ অবধি যে টলেস্ট মেজার্ড হয়েছে লিভিং স্পেসিমেন সেটা হচ্ছে কি সেঞ্চুরিয়ান, যার উচ্চতা হচ্ছে 101 মিটার। কোথায় পাওয়া গেছে? সেটা তাসমানিয়াতে। চলো নেক্সট কোশ্চেনটা কি আছে, টাইলিন ইজ অ্যান এনজাইম প্রডিউস ইন দ্য ড্যাশ। টাইলিন কোথায় প্রডিউস হয়? এটা হচ্ছে একটা এনজাইম, কোথায় এটি সিক্রেশন হয়? সঠিক উত্তর হবে অপশন বি, সেটা হচ্ছে স্যালাইভারি গ্ল্যান্ড। তো একটু দেখে নিয়ে ব্যাপারে, আলফা অ্যামাইলেজ টাইলিন which is produced by the salivary gland. This enzyme starts digestion in the mouth and continues to work in the stomach. তো আলফা অ্যামাইলেজ যেটাকে বলা হয় টাইলিন, এটা প্রোডাকশন হয় কোথায়? স্যালাইভারি গ্ল্যান্ডে। এই এনজাইম, দিস এনজাইম starts digestion in the mouth. অ্যাকচুয়ালি কার্বোহাইড্রেট বা স্টার্চ ফার্স্ট ডাইজেশন শুরু হয় কোথা থেকে? মাউথ থেকে। তার ডাইজেশন শুরু হয় কোথা থেকে? স্টার্ট হয় মাউথ থেকে স্টার্ট হয়।
আর কতদূর সেটা কন্টিনিউ করে সেটা হচ্ছে স্টমাক অবধি কন্টিনিউ করে ডাইজেশনটি। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন কি আছে, স্কারভি ইজ কজড বাই ড্যাশ। খুব ইজি কোশ্চেন। স্কারভি হচ্ছে একটা ডেফিসিয়েন্সির ডিজিজ। কোন ভিটামিনের ডেফিসিয়েন্সির কারণে স্কারভি রোগটি হয়? সঠিক উত্তর হবে অপশন সি, সেটা হচ্ছে ভিটামিন সি। তাহলে দেখে নিই ব্যাপারে, স্কারভি ইজ a disease resulting from a deficiency of vitamin C. Scurvy can be prevented by consuming enough vitamin C either in the diet or as a supplement. It is sometimes also referred to Barlow's disease, named after Sir Thomas Barlow, a British physician who described it in 1883. তো স্কারভি হচ্ছে একটা ডেফিসিয়েন্সি ডিজিজ, যেটা হচ্ছে ভিটামিন সি ডেফিসিয়েন্সি কারণে হয়। স্কারভিকে কীভাবে প্রিভেন্ট করা যায়? যদি তুমি ডায়েটে বা সাপ্লিমেন্টে যদি ভিটামিন সি এনাফ নাও, তাহলে তোমার স্কারভি রোগটি হওয়ার চান্স খুবই কম। আর এটাকে জেনারেলি আরেকটি নামে জানা হয়, সেটা হচ্ছে বার্লোজ ডিজিজ। কারণ একজন সায়েন্টিস্ট, একজন ফিজিশিয়ান ছিলেন স্যার থমাস বার্লো, উনি একজন ব্রিটিশ ফিজিশিয়ান ছিলেন, উনি কিন্তু এটি ডেসক্রাইব করেছিলেন 1883-তে। চলো নেক্সট কোশ্চেনটা কি আছে, র্যাবিস ইজ কজড বাই ড্যাশ। র্যাবিস কি কারণের হয়? সঠিক উত্তর হবে অপশন সি, সেটা হচ্ছে ভাইরাস। র্যাবিস হচ্ছে একটা ভাইরাস এফেক্টেড ডিজিজ। তো দেখে নিই ব্যাপারে, র্যাবিস ইজ আ ভাইরাল ডিজিজ দ্যাট কজ অ্যাকিউট এনকেফ্লাইটিস ইন ওয়ার্ম ব্লাডেড অ্যানিমালস। The disease is zoonotic, meaning it can transmitted from one species to another, such as from dogs to human, commonly by a bite from an infected animal. তো র্যাবিস হচ্ছে একটা ভাইরাল ডিজিজ, যেখানে কি হয়, অ্যাকিউট এনকেফ্লাইটিস হয় ওয়ার্ম ব্লাডেড অ্যানিমালসের মধ্যে। ক্লিয়ার? এই ডিজিজটা হচ্ছে জুনোটিক, মানে হচ্ছে এটা কিন্তু একটা স্পেসিমেন থেকে আরেকটি স্পেসিমেন কিন্তু ইজিলি ট্রান্সফার হয়। ক্লিয়ার? যদি মনে করো কোনো ইনফেক্টেড অ্যানিমালস যদি কোনো হিউম্যানকে যদি কামড়ায়, তো ইনফেক্টেড এই অ্যানিমালসটা কামড়ালো, জেনারেলি ডগের যদি মনে করো র্যাবিস থাকে, তো সেটা কিন্তু হিউম্যানের মধ্যেও ট্রান্সফার হতে পারে। ক্লিয়ার? তো সে কারণেই ডগ যদি কামড়ায়, কুকুর কামড়ার পর আমরা কিন্তু ইনজেকশন নিই। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনটা কি আছে, ফ্লাওয়ার্স এমিট ফ্র্যাগনেন্স টু ড্যাশ। ফ্লাওয়ারে ফ্র্যাগনেন্স এমিট করে, তার রিজন কি? সঠিক উত্তর হবে অপশন ডি, সেটা হচ্ছে অ্যাট্রাক্ট ইনসেক্ট। ইনসেক্টদেরকে অ্যাট্রাক্ট করার জন্য কিন্তু ফ্লাওয়াররা ফ্র্যাগনেন্স এমিট করে। এটা দেখে নিয়ে ব্যাপারে, flowers emit fragrance to attract pollinators, which are mainly insect. The fragrance play a main role in localization and selection of flower by insect, especially moth pollinated flower, which are detected and visited at night. তো ফ্লাওয়ার কিন্তু ফ্র্যাগনেন্স সিক্রেট করে বা ফ্র্যাগনেন্স এমিট করে, যাতে ইনসেক্টরা ফ্লাওয়ারদের কাছে অ্যাট্রাক্ট হয়ে পলিনেশনের জন্য কিন্তু তারা তার ফ্লাওয়ারের কাছে যায়। ঠিক আছে? তো ফ্র্যাগনেন্স যেটা হচ্ছে সেটা কিন্তু একটা মেন, মানে একটা খুব ভাইটাল রোল প্লে করে ফ্লাওয়ারের লোকালাইজেশন এবং তার সিলেকশন করার জন্য ইনসেক্টের দ্বারা। যত ইনসেক্ট সেই ফ্লাওয়ারের মধ্যে যাবে, তত কী হবে, তাদের মধ্যে একটা ক্রস পলিনেশন হবে। ক্লিয়ার? তো ফ্লাওয়ারদের যে মোটিভ হয় ফ্র্যাগনেন্সকে এমিট করার জন্য, সেটা হচ্ছে কিন্তু ইনসেক্টদেরকে অ্যাট্রাক্ট করা, আর ইনডাইরেক্টলি ফ্লাওয়াররা কিন্তু ফ্র্যাগনেন্স এমিট করে তাদের পলিনেশন করানোর জন্য থ্রু ইনসেক্ট। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনটা কি আছে, দ্য ডিজিজ হুইচ হ্যাজ বিন ইরাডিকেটেড। কোন এগুলোর মধ্যে কোন ডিজিজ অলরেডি ইরাডিকেট হয়ে গেছে? সঠিক উত্তর হবে অপশন বি, স্মল পক্স। তো দেখে নিয়ে ব্যাপারে, স্মল পক্স ওয়াজ অ্যান ইনফেকশিয়াস ডিজিজ কজড বাই আইদার অফ টু ভাইরাস ভেরিয়েন্ট। তার মধ্যে একটা হচ্ছে ভ্যারিলোয়া মেজর অ্যান্ড ভ্যারিলোয়া মাইনর। তো স্মল পক্স হচ্ছে একটা ইনফেকশিয়াস ডিজিজ, যেটা দুটো ভাইরাস ভ্যারিয়েন্টের কারণে এটা স্প্রেড হতো। একটা হচ্ছে ভ্যারিওলা মেজর এবং আরেকটি হচ্ছে ভ্যারিওলা মাইনর। Smallpox is one of the two infectious disease to have been eradicated, the other being rinderpest, which was declared eradicated in 2011. তো স্মলপক্সের যে দুটো ভেরিয়েন্ট বা দুটো যে ইনফেকশিয়াস ডিজিজ, একটা কিন্তু ইরাডিকেট হয়ে গেছে আর একটা কিন্তু রেন্ডার পেস্ট হয়ে গেছে। এটা কিন্তু ডিক্লেয়ার করেছে হুয়ের দ্বারা 2011 সালে, যেটা কিন্তু ইরাডিকেট অলরেডি হয়ে গেছে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনটা কি আছে, দ্য সেন্স অফ ব্যালেন্স ইজ অ্যাটেন্ড বাই ড্যাশ। তো আমাদের শরীরে যে ব্যালেন্সটি, তো সেটা কে কন্ট্রোল করে? সেটা সঠিক উত্তর হবে অপশন সি, সেটা হচ্ছে সেরিবেলাম ইকুইলিব্রিয়াম। ক্লিয়ার? ব্রেনের তিনটে পার্ট হয়, সেরিব্রাম, সেরিবেলাম, মেডুলা অবলঙ্গটা। তো মেন যে ব্যালেন্স যে কন্ট্রোল করে সেটা হচ্ছে কিন্তু সেরিবেলাম। ক্লিয়ার?
তো সেরিবেলাম কিন্তু গোটা শরীরের আমাদের ব্যালেন্সটি মেনটেন করে। তো দেখে নিই এবারে, দ্য সেরিবেলাম ইকুইলিব্রিয়াম কন্ট্রোল দ্য অ্যাসপেক্ট অফ ব্যালেন্স, ইকুইলিব্রিয়াম অ্যান্ড মাসল টোন which are factor that provide for smooth movement and activity। তো সেরিবেলাম ইকুইলিব্রিয়াম কন্ট্রোল করছে ব্যালেন্স, ইকুইলিব্রিয়াম এবং মাসেল টোন, যেটা কিন্তু আমাদের বডির মুভমেন্ট এবং অ্যাক্টিভিটি করতে একটা মেজর ফ্যাক্টর একটা প্লে করে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনটা কি আছে, দ্য H5N1 ভাইরাস which cause bird flu was first discovered in dash। তো H5N1 এটা হচ্ছে একটা কমন আমরা ভাইরাস, যেটা জানি অ্যাজ আ বার্ড ফ্লু হিসাবে, যেটা প্রথম কোন সালে এটি ডিসকভার্ড হয়? সঠিক উত্তর হবে অপশন সি, সেটা হচ্ছে 1997-এ। এটা দেখে নিই এক্সপ্লেনেশনটা। H5N1, the cause of the 1997 bird flu outbreak in Hong Kong, was first identified in Terns in South Africa in 1961. It has been responsible for the vast majority of laboratory confirmed bird flu infection in human and for most devastating outbreaks in poultry। তো H5N1 এটা কিন্তু প্রথম 1997-এ বার্ড ফ্লু হিসাবে আউটব্রেক হয় হংকংয়ে। এটা কিন্তু ফার্স্ট আইডেন্টিফাই করা হয়েছিল 1961-এ সাউথ আফ্রিকাতে। ক্লিয়ার? এটা যখন হয়েছিল, ঠিক আছে, এটা খুব বাজে একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করেছিল হিউম্যানস এবং বিশেষ করে পোলট্রিদের উপরে। ঠিক আছে, প্রচুর পোলট্রি কিন্তু মারা যায় আর প্রচুর হিউম্যানও কিন্তু বার্ড ফ্লু কারণে এফেক্টেড হয়। ক্লিয়ার? তো এই যে ভাইরাসটা বার্ড ফ্লুর সঙ্গে জড়িত সেটা হচ্ছে H5N1 ভাইরাস। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনটা কি আছে, জনাস সল্ক ইনভেন্টেড দ্য ভ্যাকসিন ফর ড্যাশ। জনাস সল্ক একটা ভ্যাকসিন ইনভেন্ট করেছিলেন, সেটা কিসের উপরে? সঠিক উত্তর হবে অপশন সি, পোলিও। এটা দেখে নিই এর ব্যাপারে, আমেরিকান ফিজিশিয়ান অ্যান্ড মেডিকেল রিসার্চার who developed the first safe and effective vaccine for polio। তো জনাস সল্ক হচ্ছেন একজন আমেরিকান ফিজিশিয়ান এবং মেডিকেল রিসার্চার, যিনি প্রথম একটা সেফ এবং এফেক্টিভ ভ্যাকসিন তৈরি করেছিলেন পোলিও রোগটির জন্য। ক্লিয়ার? তো আজকে শেষ প্রশ্ন দেখে না কি আছে, which among the given plants show chloroplast dimorphism। এগুলোর মধ্যে কোন প্লান্ট ক্লোরোপ্লাস্ট ডাইমরফিজম শো করে? সঠিক উত্তর হবে অপশন বি, সুগার কেন। তো একটু এক্সপ্লেনেশনে দেখো কি আছে, দ্য প্রেজেন্স অফ বান্ডল শিট উইথ chloroplast in the leaves are granulated and lacking in starch is known as chloroplast dimorphism। তো chloroplast dimorphism কোন ধরনের গাছকে বলা হয়? যদি গাছের মধ্যে যদি বান্ডল শিট থাকে আর লিভসের মধ্যে যদি ক্লোরোপ্লাস্ট থাকে আর তার মধ্যে যদি স্টার্চ যদি না থাকে, তাহলে সেগুলোকে বলা হয় কি, ক্লোরোপ্লাস্ট ডাইমরফিজম। দ্য ভাস্কুলার বান্ডল শিট সেল অফ সুগারকেন কন্টেন স্টার্চ স্টোরিং ক্লোরোপ্লাস্ট ল্যাকিং গ্রানা। আর সুগারকেন হচ্ছে এমন ধরনের গাছ যার ভাস্কুলার বান্ডল শিট সেলে কিন্তু স্টার্চ স্টোরিং ক্লোরোপ্লাস্ট থাকে কিন্তু গ্রানা থাকে না। ক্লিয়ার? দেন দ্য প্লান্ট সুগারকেন শোজ ক্লোরোপ্লাস্ট ডাইমরফিজম অ্যাজ ইট ইজ আ C4 প্লান্ট। আর এই কারণে সুগারকেন কিন্তু একটা ক্লোরোপ্লাস্ট ডাইমরফিজম এক ধরনের গাছ। ঠিক আছে, আর এটা হচ্ছে এক ধরনের কিন্তু C4 প্লান্ট। ক্লিয়ার? তো ক্লোরোপ্লাস্ট ডাইমরফিজম এগুলোর মধ্যে কোন গাছটি, সেটা হচ্ছে কিন্তু সুগারকেন। ক্লিয়ার? তো এগুলো ছিল আজকের কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ যেগুলো তোমাদের সাথে আলোচনা করলাম। আশা করছি প্রত্যেকটা কোশ্চেন তোমরা বুঝতে পেরেছো। তো সকলকে রিকোয়েস্ট করবো তোমরা কিন্তু ভালো করে কোশ্চেনগুলো মনে রাখার চেষ্টা করো এবং যদি পারো যে সমস্ত কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট লাগলো সেগুলো খাতে একটু নোট ডাউন করে রাখতে পারো। ক্লিয়ার? তো ক্লাসটি আজকে আমি এখানে শেষ করছি। নেক্সট ক্লাসে তোমাদের সাথে আরও কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে ডিসকাস করবো। থ্যাংক ইউ, হ্যাভ আ নাইস ডে।